ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মোট ৩ দফা আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছিল সম্ভবত আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে। সবশেষ বৃহস্পতিবারও জেনেভায় আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনা কোনো সফলতা ছাড়াই থেমে যায়। পরে ট্রাম্প বলেছেন তিনি আলোচনায় সন্তুষ্ট নন। ইরান বারবারই বলেছে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সে সরে আসবে, কিন্তু পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সে ত্যাগ করবে না। সেই সাথে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রশ্নেও কোনো ছাড় দেবে না। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জনাব ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ আহমেদ আছেন আমাদের সাথে। জনাব ইমতিয়াজ আহমেদ, স্টার ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। এবং আপনি তো আন্তর্জাতিক বিষয়াদি অনুসরণ করছেন এবং ইরান, ইসরায়েল এবং আমেরিকার এর আগের বারও যে যুদ্ধ হয়েছিল, তো সেই সময়কার যুদ্ধ এবং এইবারের আক্রমণ, এই দুইটার মধ্যে আপনি কোনো মানে মিল বা পার্থক্য দেখেন? এখন পর্যন্ত সেটা আমার মনে হয় বলা কঠিন হবে, কারণ হচ্ছে যে আমাদের দেখা দরকার যে কিভাবে ইরান রিয়্যাক্ট করবে, কতখানি রিয়্যাক্ট করবে সেই বিষয়টা। কারণ তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে আমার মনে হয় এক অবস্থায় নেই। আমেরিকা বা ইসরায়েল হয়তো আশা করছে যে ইরানের জনগণ যারা বিপক্ষে নেমেছিল কয়েক মাস আগে, তাদের কোনো একটা ভূমিকা থাকবে কিনা। যদি দেখা যায় যে না, আমেরিকার জনগণ ইরানের জনগণ সেই আগের মতনই তাদের যে রেজিম আছে সেই রেজিমকে সাপোর্ট করে যাচ্ছে, তখন ক্যালকুলেশন অন্যভাবে থাকবে। তবে এটাও মনে রাখা দরকার যে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণটার মাত্রাটা কতখানি, মানে দুটো জিনিসের উপরে নজর রাখা দরকার। একটা হলো যে ক্ষয়ক্ষতি এবং মানুষের হতাহত, সেই বিষয়টা বড় আকারে দেখা দরকার, সেটা কতখানি হয়েছে, কারণ তার উপরে নির্ভর করবে ইরানের রিয়াকশন। এবং ইরানের রিয়াকশনটা দেখা দরকার যে তারা যেখানে আক্রমণ করছে সেখানে আমেরিকার যেসব সদস্য আছে তাদের কোনো হতাহত হচ্ছে কিনা, সেদিকে নজর রাখা দরকার। এই দুটোর উপরে আবার নির্ভর করবে আমেরিকার জনগণ রাস্তায় নামবে কিনা আগামীকাল বা আগামী পরশু, সেটাও কিন্তু খেয়াল রাখা দরকার। কারণ যেই অবস্থায় যুদ্ধটা হচ্ছে, একটা জিনিস মনে রাখতে হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের যেই পপুলারিটি ছিল সেটা একেবারে নিম্নে আছে, আর ওদিকে নেতাহেনও তার কি বলে ঘরে ঝামেলা আছে। দুই প্রেসিডেন্টই কিন্তু প্রচন্ড আনপপুলার। তারপরে মিড টার্ম ইলেকশনে যাচ্ছে, তারপরে এপস্টাইন ফাইলের অবস্থায় বলতে গেলে দুটোই ইসরায়েলও জড়িত সেখানে। সব মিলে কাঠামোগত কিন্তু এই কয়েক মাসে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যার জন্য আমাদের দেখা দরকার যে মাত্রাটা কতখানি, এটা 2-3 দিনের মধ্যে পরিষ্কার হবে। তখন হয়তো বোঝা যাবে যে এটা আরো বড় আকারে কোনো যুদ্ধ হতে যাচ্ছে কিনা। নিশ্চয়ই। জনাব ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে আরেকটু জানতে চাওয়া, দফায় দফায় তারা 3বার বৈঠক করলো, এর মধ্যে আবার আগামী সোমবার একটি তারিখও দেওয়া ছিল, বৈঠক হবার কথা, আলোচনা চলছে। আলোচনার টেবিলে কি বিষয়টা মীমাংসা হতে পারতো, নাকি ওটা শুধু কালক্ষেপণ ছিল? খেয়াল রাখতে হবে যে মীমাংসা যদি করতে হয় তাহলে তো আলোচনা ছাড়া তো আর মীমাংসা সম্ভব না। এবং যখন আমরা গতকালকে মনে হয় ইরানকে দেখলাম যে তার দিক থেকে সে পরিষ্কার করলো যে সে কতখানি ছাড় দিতে পারে, এবং ওই পরিষ্কারের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছিল যে ইরান একটা মোরাল ভিক্টরি তার দিকে যেন হয়, সেটা জন্য সে প্রকাশ করে দিয়েছিল, যেন বিশ্ব যেন তাকে কোনোভাবেই যেন দোষারোপ না করে যে এটা ইরানের গোলামির কারণে কোনো সমাধান হয়নি। এখন আমাদের যেটা দেখা দরকার, যেটা আমি বারবার বলছি, যে ক্ষয়ক্ষতির পরিমাণটা, হতাহতের, এটা দেখা দরকার। এবং পাল্টা আক্রমণ যখন হয়, কিছুটা তো না হওয়ার কোনো কারণ নেই, সেই টার্গেটগুলো লিমিটেড থাকে কিনা। কারণ গত যুদ্ধেও কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু লিমিটেড ছিল। এমনকি ইরান আগে থেকেই আবার খবর দিয়েছিল আমেরিকাকে যে কোথায় তারা অ্যাটাক করবে। এখন ওই ধরনের কোনো কাঠামোর মধ্যে তারা এবার থাকবে কিনা, সেটা আমার মনে হয় কয়েকদিনের মধ্যে পরিষ্কার হবে। জনাব ইমতিয়াজ, আপনি বলছিলেন যে কোথায় কোথায় হামলা চালাতে পারে। এই পর্যন্ত যা খবর পাওয়া গেল, মোটামুটি ইসরায়েলেও হামলা চালানো হয়েছে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের 5টি দেশে হামলা চালানো হয়েছে, যাদেরকে মোটামুটি আমেরিকার মিত্র ভাবা হয়, অথবা ইরান যাদেরকে শত্রু মনে করে তাদের ওখানে হামলা চালিয়েছে। তো এটা কি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে, নাকি এটার মানে বিস্তৃতি আরও
মানে তাদের যেখানে যেখানে সন্দেহ হতে পারে যে এরা আমেরিকার মিত্র বা তাদের জন্য শত্রু হতে পারে, তারা মরার আগে শেষ কামড় মরণ কামড় দেওয়ার মতো বিভিন্ন জায়গায় কি এটা হামলা চালাতে পারে ইরান? সম্ভব, যথেষ্ট আমার মনে হয়। কারণ ইরান যদি মনে করে যে তার এটা যেটাকে আমরা এক্সিস্টেন্সিয়াল থ্রেট বলা হয়, একেবারে না করার আর কোনো উপায় থাকে না, তাহলে এটা বাড়তেই পারে। এবং বারবার মনে রাখতে হবে যে আক্রমণ হয়তো হচ্ছে, কিন্তু আক্রমণের টার্গেটটা কোথায়, সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, সেটা জনগণের কি বলা হয় টার্গেটের হয়েছে না বিশেষ কোনো মিলিটারি ইনস্টলেশন টার্গেটের হয়ে গেছে, কারণ তার উপরেও নির্ভর করবে যে এটা কতখানি বাড়বে। তবে কোনো সন্দেহ নেই, যে অবস্থায় এখন আছে এটা বড় যুদ্ধ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন সেদিকে যাবে কিনা, কারণ মনে রাখতে হবে যে সাপ্লাই চেনের একটা বড় এলাকা হলো ওই মানে ওই এলাকাটা বা মধ্যপ্রাচ্যের ওই জায়গায়। সেই সাপ্লাই চেইন যদি ব্যাহত হয়, তাহলে তো মানে শুধু যে মানে ওই দেশগুলোই খালি ক্ষতিগ্রস্ত হবে তা তো না, বলতে গেলে পৃথিবীর প্রচুর দেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং তারা কি প্রেশার আনবে সেটা দেখা দরকার। তবে বড় আকারে আমি মনে করি যে আমেরিকার জনগণের উপরে একটা বড় রেসপন্সিবিলিটি, যে তারা এই যুদ্ধটাকে কিভাবে দেখবে। জনাব ইমতিয়াজ, এবং আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে আমেরিকান জনগণ হয়তোবা একটা ভূমিকায় যেতে পারে যাতে ট্রাম্পকে নিবৃত্ত করা যায় বা ট্রাম্পকে একটু আভ্যন্তরীণভাবে চাপে রাখা যায়। অন্যান্য বহির্বিশ্ব যারা আছে সারা বিশ্বের প্রভাবশালী, যেমন চীন, রাশিয়া বা তুরস্ক, এই ক্ষেত্রে কি আমেরিকার সাথে কোনোভাবে কথা বলার চেষ্টা করবে বা আলোচনায় তারা কি কোনোভাবে যুক্ত হতে পারে? আমার মনে হয় তার আলোচনায় যুক্ত হতেই পারে, এবং যুক্ত হবেই, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু তারা সরাসরি যুদ্ধের মধ্যে আমি মনে করি না যে তারা অংশ নিবে। সেটা চীন হোক বা রাশিয়া হোক বা এমনকি টার্কি হোক, তারা সরাসরি যুদ্ধের মধ্যে যাবে না। তবে তারা যে সাপোর্ট দিবে, এবং সেটা তাদের যে রিসোর্সেস আছে এবং তাদের যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে, সেটা ইরানের পক্ষে যাওয়াটা অস্বাভাবিক হবে না এই পরিস্থিতিতে। তো যার জন্য বলছিলাম যে যুদ্ধ মাত্রা বাড়ানো একটা দেশের উপর নির্ভর করে না, একাধিক দেশের উপর নির্ভর করবে। এখানে অর্থনৈতিক একটা বিষয় আছে। তবে রাশিয়া বা চীন সরাসরি যুদ্ধে নেমে যাবে সেরকম পরিস্থিতি আমি মনে করছি না আপাতত। বলা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে ইরানকে নিঃশেষ করে দিতে চাচ্ছেন, এমনটা না। তিনি মূলত আসলে এখানে সরকারের পরিবর্তন চাচ্ছেন, মানে আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিতে চাচ্ছেন। বিকল্প কাকে বসাতে চাচ্ছেন, রেজা পাহলভি না অন্য কেউ? না, রেজা পাহলভি বসা মানে তো রেজিম চেঞ্জ, সেটা তো বিশাল ব্যাপার। সেই সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না ইরানের জনগণ আবার রাজতন্ত্রের মধ্যে যেতে চাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার উপরে ইরান চলবে এটা ভাবাও ঠিক না। তার ইচ্ছা থাকতেই পারে রেজিম চেঞ্জের ব্যাপারে, কিন্তু মনে রাখতে হবে ইরান ভেনেজুয়েলা না বা অন্য দেশে, যেসব দেশে রেজিম চেঞ্জ করেছে, কারণ এই জিনিসটা আগেও করেছে। মনে রাখতে হবে জিমি কার্টারের সময়ও কিন্তু ইরান আক্রান্ত হয়েছিল, তখন আমেরিকার দুটো হেলিকপ্টার ভূপাতিত হয়েছিল বলেই সেখান থেকে জিমি কার্টার সরে গিয়েছিল। এটাও মনে রাখতে হবে। অনেকবারই চেষ্টা করেছে, বহু বছর ধরে তারা এই জিনিসটা করছে রেজিম চেঞ্জের ব্যাপারে। এখন ইরানের জনগণ যদি পরিবর্তন না চায়, তাহলে তো সম্ভব হবে না। এখন দেখা দরকার, আজকালকের মধ্যেই প্রকাশ পাবে ইরানের জনগণ কিভাবে রিয়্যাক্ট করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্প যে সময় এই যুদ্ধটা করলো, সেটা কোনোভাবেই আমি মনে করি না আমেরিকার জনগণের বড় আকারের সাপোর্ট আছে। বরং একেবারে শূন্য কোঠায় থাকার কথা। সেটা কতদিন চালিয়ে যেতে পারবে সেই জিনিসটা দেখা দরকার। তবে কোনো সন্দেহ নেই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সরকারের পর সরকার এই রেজিম চেঞ্জ চাচ্ছিল, কিন্তু ইরানের জনগণ সেই রাজতন্ত্রে ফিরে যাবে এটা চিন্তা করাটা ঠিক হবে না।
জনাব ইমতিয়াজ, আপনার কাছে আরেকটু জানতে চাওয়া, এর আগের বারে যখন ইরানে হামলা হলো তখন দেখতে পেলাম যে আমরা পরমাণু স্থাপনাকে কেন্দ্র করে তারা হামলা চালাচ্ছে এবং সেখানে বেশ কিছু বিজ্ঞানী এবং সামরিক বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিসারদেরকেও তারা মানে নির্দিষ্ট করে করে মানে মেরে ফেলেছিল। এইবারে কি আয়াতুল্লাহ আলী খামেনির বা প্রেসিডেন্টের প্রাণহানির কোনো শঙ্কা দেখছেন? হ্যাঁ, সে তো টার্গেট হবেই, কোনো সন্দেহ নেই। তারা চেষ্টা করবে হায়ারকিতে যারা আছে, কিন্তু ইরানের যে কাঠামো, সেই কাঠামো ওই হায়ারকি প্রথম 10 জনকে শেষ করলেও সে হায়ারকি শেষ হবে না, বরং আরো 10 জন বার হয়ে আসবে। এটা আমেরিকার ভালো জানা আছে। তবে এখন যে ঝামেলাটা পড়েছে সেটা হলো দুটো জিনিস। এই ধরনের যদি আক্রমণ হতে থাকে মাঝে মাঝে, সেটা কিন্তু অনেকটা ব্যাকফায়ার করবে। এই কারণে তখন ইরান বাধ্য হবে নিউক্লিয়ার দিকে আরো ঝুঁকে বসতে, এবং যেভাবেই পারুক সে আরো প্রস্তুতি নিবে, বিশেষ করে নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করার ব্যাপারে। সেই জায়গায় পরিবর্তন আসার কথা না, বরং এটা আরো কঠোর হয়ে দাঁড়াবে, এবং সেখানে ইরানের জনগণেরও একটা সাপোর্ট থাকবে। কারণ অনেকেরই এখন ধারণা যে যদি নিউক্লিয়ার ইরান থাকতো তাহলে এই ধরনের আক্রমণ করতে পারতো না। আবার ঠিক একই সাথে মনে রাখতে হবে যে এই আক্রমণটা কদিন চালাবে। কারণ যদি এটা ওই আকাশ সীমার মধ্যেই যদি সীমিত থাকে, তাহলে যেই ঘটনাটা ঘটবে সেটা হলো বড় আকারে যে রেজিম চেঞ্জের কথা বলা হচ্ছে সেটা সম্ভব না। সেখানে আমেরিকান ট্রুপসের প্রয়োজন। এখন সেই জায়গায় ইরান কি হামলা করবে, পাল্টা হামলা, যার জন্য আমি প্রথম থেকেই বলছি যে আমাদের পাল্টা হামলার উপরে দেখা দরকার যে টার্গেটগুলো কি, হতাহত কতখানি হয়েছে, সেই জিনিসটা সেখানে আমেরিকার যারা সোলজার আছে তাদের উপর কিছু হয়েছে কিনা, সেগুলো দেখলে হয়তো কিছুটা পরিষ্কার হবে। তবে ওই যেটা বললাম, বড় আকারে রেজিম চেঞ্জ, এটা ইরানের জনগণ যদি না চায় তাহলে করা সম্ভব না। এখন সেই চাওয়াটা হবে কিনা সেটা আমার মনে হয় পরিষ্কার হবে কয়েকদিনের মধ্যেই আমরা বুঝতে পারবো। কিন্তু তাদের লাইন আপ যেটা আছে প্রেসিডেন্টকে টার্গেট করেও, সেই জায়গায় আমার মনে হয় না বড় আকারে পরিবর্তন আনতে পারবে, বরং আরো এটা রিয়াকশন হবে। কারণ উনি শুধু যে পলিটিক্যাল পাওয়ার তার কাছে তা না, সে কিন্তু রিলিজিয়াস পাওয়ার, কিন্তু সেটা ধর্মীয় নেতাও একই সাথে, রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতা। তো সেই ধর্মীয় নেতার উপরে যদি আক্রমণ করা হয় তাহলে মধ্যপ্রাচ্য কেন, জিনিসটা মধ্যপ্রাচ্যের বাইরেও চলে যাবে। তো সেটা আমি মনে করি যে আমেরিকা না জানার কোনো কারণ নেই। আচ্ছা, আপনি ইরানের জনগণের কথা বলছিলেন। ইরানের জনগণের প্রসঙ্গ যখন আসে, এর আগের বার যখন B-2 বিমান দিয়ে বোমা ফেলে সেই যুদ্ধের মোটামুটি একটা ইতি টেনেছিল আমেরিকা, তখন পর্যন্ত ইরানের আভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রশ্ন তোলার মতো অবস্থা হয়নি, কারণ তখন জনগণ একীভূত ছিল বলে মনে হয়েছে। একটা কমান্ড বা জনগণের মধ্যে কোনো দ্বিচারিতা দেখা যায়নি। কিছুদিন আগে এই যে হামলা হলো, এর কিছুদিন আগেই কিন্তু একটা বিক্ষোভ দানা বেঁধেছিল, সেটা দমনে সরকার একটু কঠোরও হয়েছিল। এখন সরকারের প্রতি মানুষের এই আনুগত্যর জায়গাটা কি একটু কমে গেল কিনা আগের বারের চেয়ে, কি মনে করছেন? এটা পরিষ্কার হবে কয়েকদিনে। কারণ হচ্ছে যে যে আন্দোলনটা হয়েছিল ইরানের সরকারের বিরুদ্ধে, ওই আন্দোলনের পিছনে বড় দুটো জিনিস খেয়াল রাখা দরকার। একটা হলো অর্থনীতির একটা বিষয় ছিল, কারণ ইরান বছরের পর বছর তার উপর স্যাংশন আছে, এবং সেখানে যেই ডেইলি নেসেসিটিসগুলো আছে সেই দাম অনেক বেড়ে গিয়েছিল। সেই আক্রমণের অবস্থায় কিন্তু বড় আকারেই আমরা দেখেছি সংঘাত হয়েছিল। তবে যে জিনিসটা পরিষ্কার করতে চেষ্টা করেছে ইরান, এমনকি এভিডেন্স দিয়ে, সেটা হলো সেখানে বাইরের হাত ছিল, এবং যথেষ্ট কঠোরভাবে তারা করতে পেরেছিল। এই কারণেই যে ওই বাইরের হাতটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এখন সেই জায়গাটায় পরিবর্তন হবে কিনা, যে না ওটা খালি গুটি কয়েক যাদের ধরা হয়েছে সেখানেই সীমাবদ্ধ না, এটা বড় আকারেই জনগণ এই ধরনের রেজিম আর চাচ্ছে না, বরং
তারা আমেরিকার সাথে বা ডোনাল্ড ট্রাম্প যা করছে তার সমর্থন তাদেরও আছে। সেটা আমি যেটা বললাম আরো কয়েকদিন গেলে হয়তো পরিষ্কার হবে। তবে যেসব দেশে এই ধরনের আক্রমণ হয়, যেটা আমরা ভেনেজুয়েলাতে আমরা দেখলাম, যে ভেনেজুয়েলাতে আক্রমণের পরেও আমেরিকার সেখানে যে খুব একটা সম্মান বেড়েছে বা গ্রহণযোগ্যতা বেড়েছে এটা বলা ঠিক হবে না। কারণ সেখানে আমেরিকা যে ঘুরে বেড়াচ্ছে সেটাও আমরা দেখছি না। তো আমার মনে হয় না যে কি বলা হয় আমরা ওই আলোচনায় এখন যাব, কারণ যতক্ষণ এটা না গড়াবে ততক্ষণ বোঝা যাবে না। তবে মূল আমার মনে হয় নজরটা এখনো দেখা দরকার যে ক্ষয়ক্ষতি কতটা, জনগণের দিক ক্ষয়ক্ষতি, পাল্টা আক্রমণটা কি হচ্ছে, এই কয়েকটা জিনিসের উপর যদি আমরা একটু নজর রাখতে পারি এই আগামী ৩-৪ দিন, এবং মোটামুটি সেই রেজাল্টগুলো যদি আমরা দেখব, তখন হয়তো বোঝা যাবে যে এই যুদ্ধটা আসলে কি হাতছাড়া হয়ে যাবে কিনা। জনাব ইমতিয়াজ, আপনার কাছ থেকে একটু জানতে চাওয়া, এই যে যুদ্ধ যখনই বাধে তখনই আমরা দেখতে পাই সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেল এবং তেলের দামও বাড়ে, এবং মধ্যপ্রাচ্য থেকে তেল আসে বা তেল ছড়িয়ে যায় সারা বিশ্বের বিভিন্ন জায়গায়। তো মধ্যপ্রাচ্যেই যদি যুদ্ধ চলে, তেলের দাম কি আবারও মানে সাম্প্রতিককালে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা আছে? অবশ্যই আছে, এটা এটা না জানার কোনো কারণ নেই। কারণ হচ্ছে সাপ্লাই চেইন সঙ্গে ব্যাহত হবে, অনেক জাহাজ অন্যভাবে ঘুরে যেতে হবে ইত্যাদি। সেই জায়গায় একটা ইম্প্যাক্ট পড়বেই, যার জন্য যদি বড় আকারে হয়। তবে মনে রাখতে হবে যে সব দেশই যে যুদ্ধ দ্বারা ক্ষতি হয় তা না। এখানে যারা অস্ত্র বিক্রি করেন বা অস্ত্র তৈরি করেন তাদের কিন্তু বিশাল লাভ। এমনকি অনেক প্রোডাক্টস আছে, এমনকি যারা তেলের ব্যবসা করেন তারা যে সবারই ক্ষতি হয় তা না, তাদেরও লাভ হয়। তো সেইগুলো হিসাব বিকাশ করা দরকার। বাংলাদেশের আমার মনে প্রস্তুতি থাকা দরকার, দাম বেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া দরকার। যদি সাপ্লাই চেইন যদি ব্যাহত হয় তাহলে কি করণীয়, অল্টারনেটিভ সাপ্লাই চেইন আছে কিনা, সেটা কতখানি কার্যত করা যায়, এইগুলো আমার মনে হয় এই হোমওয়ার্কটা করে রাখা ভালো। কারণ আমাদের সাথে ওই অঞ্চলের সাথে একটা অর্থনীতি, বড় আকারে একটা অর্থনৈতিক সম্পর্ক আছে। যে জায়গায় আমি বলেছিলাম আগেও মনে হয় যে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধটা যতখানি চিন্তার ব্যাপার আমাদের জন্য, তার চেয়ে বড় চিন্তা কিন্তু এই ইরানের সাথে যে যুদ্ধটা এখন করছে আমেরিকা এবং ইসরায়েল। একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি যে এখানে ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে হামলা হয়েছে একটা মুসলিম দেশের উপর। এইখানে কি মুসলিম বিশ্ব কি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে? আমার মনে হয় জনগণ, মুসলিম দেশের জনগণ দেখাবে। অনেক মুসলিম দেশে, সেটা কায়রো হোক বা এমনকি আম্মান হোক, সেই জায়গায় আমি মনে করি যে জনগণ বড় আকারেই রাস্তায় নামবে। কিন্তু মনে রাখতে হবে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেসব মুসলিম দেশগুলো আছে, মুসলিম মেজরিটি দেশগুলো যেগুলো আছে, তাদের সরকারগুলো বড় আকারেই আমেরিকার পকেটে। আমি মনে করি না যে তারা, এবং বছরের পর বছর আমেরিকার সাপোর্ট দিয়েই তারা ক্ষমতায় থাকতে পেরেছে। সেখানে বড় ধরনের পরিবর্তন, ভাষার কিছু পরিবর্তন হতে পারে, বা তারা যদি তাদের অর্থনৈতিক যদি ঝামেলায় পড়ে তাহলে হয়তো তারা আর একটু সোচ্চার হবে। কিন্তু ঘুরে ফিরে জনগণের যে সাপোর্টটা আমরা দেখেছি বরাবরই, এবং জনগণের যে আমেরিকার প্রতি যে অবিশ্বাস বা ইসরায়েলের প্রতি যে অবিশ্বাস, সেটা কিন্তু সরকারের মধ্যে নেই। যার জন্য ওখানে আমি মনে করি না যে সরকারের দিক থেকে বড় পরিবর্তন হবে, সেটা আপাতত বোঝা যাচ্ছে না। জনাব ইমতিয়াজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন।